দেখতে দেখতে সেই অনাকাঙ্ক্ষিত সময় চলেই আসলো। মনে হচ্ছিল, বারবার চাচ্ছিলাম যে সময়টা না আসুক। আর তাই এখন বারবার বলতে ইচ্ছে করছে, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু সে চলে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব ইচ্ছে করছিল একটা ইলিশ মাছ নিয়ে এসে বাবাকে রান্না করে খাওয়াতে। সাহেবকে বলছিলাম না বা বলতে ইচ্ছে করছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। জানি না কি করে সাহেব আমার মনটা রিড করতে পারে। আর সে ঠিকই একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এটা দেখে আমি বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কী বলা উচিত। তারপরেও সাহেবকে অনেক 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 থ্যাঙ্কস জানালাম আর বললাম যে আমার সত্যি ইচ্ছে করছিল একটা ইলিশ মাছ নিয়ে এসে রান্না করে পরিবারের সবাই মিলে খাই। তো তুমি আমার এই ইচ্ছাটাও পূরণ করে দিলে। এটা শুনে ও একটু মুচকি হাসলো আর বলল যে মনের কথা যদি বুঝতে না পারবো তাহলে কি করে মনের মানুষ হলাম। এই কথাটা আমার অনেক ভালো লাগছে। অনেক ভালোবাসা, অনেক আবেগ নিয়ে মাছটা কাটতেছিলাম। আর মনের মধ্যে তো কষ্ট ছিলই, কারণ আজকে আমার বাবা চলে যাবে। এটা নিয়ে আমাদের সবারই মন খারাপ। তারপরও এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবলে অনেক ভালো লাগে। মাছ কাটতেছিলাম আর ভাবতেছিলাম যে আর দুজন মানুষ যদি এখন থাকতো তাহলে আমার ফ্যামিলিটা একদম কমপ্লিট হয়ে যেত। আমার শাশুড়ি আর আমার শ্বশুর। আমি চাইছিলাম খুব করে তারাও আসুক, তো কিছু করার নাই। তারা তাদের ভাগিনার বিয়ের অনুষ্ঠানে আছে, সেখান থেকে আসলে আসতে পারবে না। যদিও বা তারা চেয়েছিলেন যে আমরা ওখানে গায়ে হলুদ থেকে একদম উপস্থিত থাকি আর বাসায় না আসি, ওখানে মজা করি, আনন্দ করি, হই হুল্লোড় করি। তবে আমার আব্বু চলে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হলো না। মাঝে মাঝে যাচ্ছিলাম, অনুষ্ঠানে কিছু কিছু অ্যাটেন্ড করতেছিলাম, আবার চলেও আসতেছিলাম। আজকেও সাহেবকে বলতেছিলাম যে আমরা না গেলে হয় না। তো তখন সাহেব বলল যে দেখো, ওরাও তো আশা করে। আমার ফুফাতো ভাই, ওর ফুপা ফুপি দুজনেই নাই, ওরা ইন্তিকাল করেছে বেশ অনেক দিন হলো। তো ও বলছে যে ওরাও তো আশা করে যে আমরা তাদের সঙ্গে যাই বা থাকি। তো সেটা তো করতে পারছো না, তো সামান্য হলেও অ্যাটেন্ড করা উচিত। তো আমার মাছ কাটা হয়ে গেছে। আমি এখন সরিষার তেল বসাই দিচ্ছি কড়াইতে। আমার মনে হয় যে ইলিশ মাছ সরিষার তেলে রান্না করলে বেশ ঝাঝালো হয় আর মজা লাগে। তো যেটা বলছিলাম, আমি সকাল সকাল যেতে পারবো না, আমাকে রান্না করে রেখে যেতে হবে। ইচ্ছে করলে আমি আমার মাকে বলে যেতে পারতাম রান্না করার কথা, তবে আমার খুব ইচ্ছে করছিল নিজে হাতে বাবাকে রান্না করে একদম সামনে বসায় খাওয়াতে। যদিও দুপুরে সেটা হবে না, কারণ আমরা বিয়ে বাড়িতে যাব, সাহেব অলরেডি চলে গেছে। ওকে আমি সকাল সকাল পাঠিয়ে দিয়েছি, বলেছি যে আমি যেহেতু যেতে পারছি না, তো তুমি যে বড় ভাইয়ের যে দায়িত্ব সেটা পালন করো। ও চলে গেছে আর আমরা মা মেয়ে পরে যাব। এই ফাঁকে আমি রান্নাটাও করে নিচ্ছি। আম্মু, রিপা এরা আমার পাশেই ছিল। আম্মু সবজি কাটতেছিল আর আমি মাছটা রান্না করতেছিলাম। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, আমি প্রথমে যে কড়াইয়ে রান্নাটা বসাইছিলাম এখন কিন্তু কড়াইটা চেঞ্জ হয়ে গেছে। আর এটাই আমার সঙ্গে হয়, মানে আমি এরকম কাজ সবসময় করি। কেন জানি না, প্রথমে একটা কড়াই বসাই দিয়েছি, মনে হয়েছিল যে সেটা তো হবে। তারপর রান্না করতে গিয়ে মাছ দেখে মনে হচ্ছিল যে না, এটা ছোটো হবে, এটাতে বসালে মাছগুলো ভেঙে যেতে পারে অথবা নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে। তাই আমি কড়াইটা চেঞ্জ করলাম। আর এইটা নিয়ে আমার বোন সেই একটা তামাশা করলো। বলতে গেলে অনেক হাসাহাসি করলাম এটা নিয়ে। ও বলতেছে যে আপু, আপনি আর কখনো চেঞ্জ হলেন না। আমিও তখন কায়দা করে ওকে বললাম যে দেখ, আমি তো চেঞ্জ হলে আর তোর বোন থাকবো না। আর সবচাইতে বড় কথা কি, আমি ওকে এটা বুঝাচ্ছিলাম যে দেখ, আমি যদি এটা না করতাম তাহলে কিন্তু কেউই হাসতো না, এতটা কেউ এত মজা পাইতিস না, বুঝছিস, আমি কায়দা করে এটা করেছি। এভাবে ওকে বললাম। তো বলতেছে যে না, এটা ঠিক আছে, তবে তুমি এটা কায়দা করে করোনি, তুমি এটা বুঝতে পারো না তাই করছো। আমি বললাম যেটাই হোক, সবার তো আনন্দটা করা হলো, এত দুঃখের মাঝেও যে হাসাহাসি হলো, এটাই বা কম কিসের। এখন আপনাদের মনে হতেই পারে বাবা তো বিদেশে আগেও ছিল, উনি তো ছুটি কাটাতে আসছেন, আপনারা জানেন চলে যাবে, তাহলে এত মন খারাপের, এত ইমোশনের কী আসে যায়। আরে ভাই, ইমোশনের আছে, অনেক কিছু আছে। কারণ যারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভ্রমণ করতে যায় তাদের বিষয়টা আলাদা। আর যারা রুজি রুটির জন্য যায় তাদের কথাটা আলাদা। আমরা ভাই শখ করে সফর করতে যাচ্ছি না যে আমরা সেলিব্রেট করব। আমরা যাচ্ছি পেটের দায়ে রুজি করতে। কষ্ট তো হবেই।
এখানে এই তেলে মাছটাকে হালকা একটু ফ্রাই ঠিক না, একটু কষায় নিলাম। আর এরপরে মাছে পানি দিয়ে দিলাম, কারণ আপনারা তো জানেন মাছ ভাসা না পানি ছাড়া। যদিও ইলিশ মাছ রান্না করতে অত সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়, আর অনেক বেশি পানিও দিতে হয় না। তারপরও আমি রান্নাগুলো করতে করতে বারবার করে দেখতেছিলাম, আমার মেয়েগুলোকে রেডি করার চেষ্টা করতেছিলাম, কাজটা একটু গুছাই রাখতেছিলাম। তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফাঁকে বলে রাখি, যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করেন, কমেন্টে জানায়েন, চাইলে শেয়ার করতে পারেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। আমার রান্না করা মোটামুটি শেষ, আর এখন আমি রেডি হব, রেডি হয়ে বিয়ে বাড়িতে যাব। আমার বোন যদিও আমাকে হেল্প করতেছিল আমার মেয়েদেরকে রেডি করার জন্য। তো রান্না বান্না শেষ করে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। আসার পর দেখতেছি আমার মা বেশ অনেকগুলো পিঠা বানিয়েছে, তাল পিঠা। এগুলো মূলত আমার বাবাকে পাঠিয়ে দিবে। আমার বাবা ওখানে যেহেতু এতদিন ছিল, ওনার অনেক ওখানে ফ্রেন্ড সার্কেল হয়েছে, আর অনেক শুভাকাঙ্ক্ষী তো থাকেই, তাদের জন্য কিছু না দিলে হয়। এখন মনে হতে পারে যে বিদেশেও তো এসব পাওয়া যায়, আসলে পাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসা তো আর পাওয়া যায় না। আর দেশটা তো আসলে আমাদের কাছে আমাদের মা। এই জন্য আমার আব্বু যাওয়ার সময় আমার আম্মু নিজে হাতে সুন্দর করে যত্ন সহকারে পিঠাগুলো বানিয়ে দিয়েছে, আর সেগুলো এখন ফ্যানে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর আমার ইচ্ছে ছিল, যেহেতু বললাম যে আমার বাবাকে বসিয়ে খাওয়ানোর, দুপুরে সেটা সম্ভব হয় নাই যে কোনো কারণে, এই জন্য রাতে সেটা আর মিস করলাম না। বাবাকে খেতে বসাই দিয়েছি, আর আমি সামনে বসেছিলাম, বাবার খাওয়াটা দেখতেছিলাম দু চোখ ভরে। তো আব্বু খেতে পারছিল না, একসঙ্গে খাওয়ার কথা বললো, তো আমরা বললাম যে না, আপনাকে বাস স্ট্যান্ডে রেখে তারপরে এসে আমরা খাবো। এখন আসলে খাওয়ার মন মানসিকতাও নেই, সামান্য একটু ভাত, তাও আমার আব্বু অনেক কষ্ট করে খেলো। আর এখন সেই অনাকাঙ্ক্ষিত সময়, আমার আব্বুর যাওয়ার সময় হয়ে গেছে, আর আমরা এখন এখানে সবাই রেডি হচ্ছিলাম। আয়াত বাবু বুঝতে পারছিল যে নানু কোথাও যাচ্ছে, তো অতটা কষ্টও বুঝতে পারছিল না যে অনেক দিন পর দেখা হবে, এরকমটাও ফিল করতে পারছে না, অত ছোট মানুষ। আমরা এখানে সবাই রেডি হচ্ছি। মাহির মনটা অনেক খারাপ, কারণ ও নানু অন্তপ্রাণ, নানুকে সে অনেক ভালোবাসে, ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আমরা যখন বের হব তখনই একদম বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই ছাতা নিয়েছিলাম, তারপরেও বৃষ্টি তো আর ছাতার পানিতে আটকায় না, তাই না? এই যে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তো এখন মনে হচ্ছিল বৃষ্টিটা হয়ে বেশ ভালো হয়েছে, কারণ আমাদের যে চোখের পানি সেটা বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে, আর সেটা কেউ বুঝতেও পারছি না, আর বুঝতে পারলেও সেটা স্বীকার করতে চাচ্ছি না। তো আব্বুর মনটা অনেক খারাপ ছিল। শেষ অবধি আব্বু নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। বাস স্ট্যান্ডে বাসে ওঠার পর নাতনি দুইটার গালে হাত বোলাতে বোলাতে একটু চোখে পানি চলে এসেছে, আর আমরা তখনই চলে এসেছি, কারণ আরও বেশি থাকলে খারাপ লাগতো। তো আজকে এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। এই আবেগঘন মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন, উনি যেন ভালোভাবে যান আর ভালোভাবে ফিরে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।